কি অবস্থা সবার? তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে পরিমাণগত রসায়নের যে সকল অনুশীলনের প্রশ্ন আছে সেগুলো আমরা একটু খুবই দ্রুত 1 থেকে 50 সলভ করবো। এভাবে ধারাবাহিকভাবে আমরা সবগুলো শেষ করবো। আচ্ছা, তো আমরা হচ্ছে সময় ক্ষেপণ না করে সরাসরি শুরু করি। প্রথম কোশ্চেনটা কি বলছে? এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দরকার? আচ্ছা, এগুলো জিনিস একটু বড় ক্যালকুলেশন। ইকুয়েশনটা কি? KClO3, এটা ভেঙে তৈরি হবে KClO প্লাস অক্সিজেন। তো এখান থেকে হচ্ছে আণবিক ভরগুলো বের করে এটা ব্যালেন্স করে এটা করতে হবে। তো কথা হচ্ছে যে দেখো, ওগুলো তো বোর্ডের কোশ্চেন, মূলত বোর্ডের ক্ষেত্রে তো আসলে ক্যালকুলেটর থাকে, তো সমস্যা হয় না। সো সামহাও যদি এটা মেডিকেলে চলে আসে, তোমার যদি ক্যালকুলেশনটা করতে প্যারাও হয় বা যদি মনে না থাকে, তুমি অন্তত কি করবে, মুখস্থ জন্য অ্যান্সারটা দাগাই দিয়ে আসতে পারো। এটা কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, আমি যে সেশনে পরীক্ষা দিচ্ছি ওই সেশনে কিন্তু এরকম একটা কোশ্চেন আসছিল, যেটা কিন্তু লাইক পার্শিয়াল প্রেশারের থেকে একটা আসছিল, বাট ওটা কিন্তু করার মতো পরিস্থিতি ছিল না। সো তখন কিন্তু এটা মুখস্থই দাগায় আসতে হয়েছে। আচ্ছা, এসটিভিতে 65 গ্রাম O3 গ্যাসের আয়তন কথা আছে। এই যেহেতু এখানে ওজনের কথা বলছে, তো আমরা জানি নর্মাল অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আণবিক ভর, হ্যাঁ, আণবিক ভর কিন্তু হচ্ছে 32, বাট যেহেতু এখানে ওজন, তাহলে এটা কিন্তু হবে 48, রাইট? 48 গ্রাম। তাহলে 65 গ্রামের জন্য আমরা বুঝতেছি যে তাহলে এসটিপিতে যদি 22.4 লিটার, তার মানে 65 গ্রাম, যেহেতু 40 থেকে কিছুটা বেশি, সো এটা কিন্তু বেশির দিকে হবে। 22.4 তো হবেই না, বাকি অপশনগুলো কিন্তু অনেক বেশি। 67.2 তো তখনই হবে যখন কিনা সেটা লাইক 2 মোলের কাছাকাছি পৌঁছে গেছে, বা 3 মোল, হ্যাঁ, 3 মোলের কাছাকাছি। তো এখানে কিন্তু একমাত্র এটা কেউ যদি নাও পারে অপশন দেখে কিন্তু সে বলতে পারবে যে এটা অ্যান্সার 30.3, বিকজ বাকি অপশনগুলো অনেক বেশি হয়ে গেছে। 89.6 লিটার হওয়ার জন্য 4 মোলের বেশি হইতে হবে। তারপর হচ্ছে কি এইটা হওয়ার জন্য 3 মোল হইতে হবে। সো আর এইটা হওয়ার জন্য 1 মোল। সো যেহেতু এখানে 1 মোলের থেকে বেশি আছে, সো এটি হচ্ছে কি সবথেকে বেশি অ্যাকুরেট অ্যান্সার। আচ্ছা, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে? তো এটার ক্ষেত্রেও সেম কাহিনী, সেটা হচ্ছে জাস্ট ইকুয়েশনটা আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা যদি হিট দেই তাহলে এটা ভেঙে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো এটা থেকে হচ্ছে কি আমাদেরকে বের করতে হবে যে কার্বন ডাইঅক্সাইডের ভর কতটুকু বেরোচ্ছে। এটা আসলে কম্পারেটিভলি ইজি আছে, আমি একটু করে দিই এটা। সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এখানে আছে 100 গ্রাম, এটা ভেঙে আমরা পাচ্ছি হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে সেক্ষেত্রে 50 গ্রামের জন্য পাবো তার অর্ধেক, তাহলে 50 গ্রামের জন্য পাবো 22 গ্রাম। সো এটা খুবই ইজিলি সলভ করা গেল। আচ্ছা, এসিটিপিতে গ্যাসের এটা একটু মুখস্থ, কাজ এসটিপিতে কিন্তু 20.4 হলেও এসিটিপিতে কিন্তু 24.8। এসিটিপির ফুল ফর্মটা জানতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার। আচ্ছা, তারপর কি বলছে, -273 ডিগ্রি সেলসিয়াস নাইট্রোজেন, এটা জিরো হবে, কাজ আমরা জানি যে -273 ডিগ্রি মানে 0 কেলভিন। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে এতগুলো অণু সরিয়ে নিলে, এগুলো সেম কাহিনী, এগুলো একটু ক্যালকুলেশনস এর, যদি একটু সম্ভব না হয় করাটা, তাহলে সেক্ষেত্রে মুখস্থ জেনে যেতে হবে মেডিকেলের জন্য। 1 মিলিমোল, হ্যাঁ, 1 মিলিমোল এখানে আসলে একটু ভুল হয়েছে। হ্যাঁ, এটা আসলে অনুশীলনে তো আমরা ভুল দেওয়া আছে। ফার্স্ট অফ অল, তারা বলছে 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর কত। তাহলে এইটি যে 98 গ্রাম অ্যান্সারটা, এটা কিন্তু শুধুমাত্র 1 মোলের জন্য। তাহলে 1 মিলিমোলের জন্য কি হবে, 1 মিলিমোলের জন্য 1000 দিয়ে আমরা ভাগ দিব। তাহলে আমরা পাচ্ছি 0.098 গ্রাম, 0.0। তাহলে এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি অ্যাকুরেট অ্যান্সারটা, কিন্তু তার অনুশীলনীতে দিয়ে রাখছে। তো তুমি যদি বুঝতে পারো যে হুবহু অনুশীলন থেকে তুলে দিছে, তাহলে কিন্তু তুমি অবশ্যই রিস্ক নিয়ে এটা দাগাইতে পারো, চান্সেস আছে যে তুমি নাম্বার পাবা। আচ্ছা, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড এক্সেট্রা উত্তপ্ত করলে, সেম কাহিনী আগেও দেখছি আমরা। এটা বলছে ফেরিক অক্সাইড, হ্যাঁ, ফেরিক অক্সাইডের অম্লত্ব কত। আচ্ছা, এটা জিনিস মাথা রাখতে হবে, মেটাল অক্সাইডের অম্লত্ব যদি বের করতে হয়, তাহলে সহজ হিসাবটা কি, মেটালের যে চার্জটা আছে, এখানে আমরা চার্জ করতে দেখেছি এফে, এখানে 3+ অবস্থা আছে, কয়টা আছে, আয়রন 2টা আছে, তাহলে সেক্ষেত্রে এটার অ্যাসিডিটি বা অম্লত্ব হবে 6। সেম কাহিনী, সাপোজ ধরো এখানে দিচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে সেক্ষেত্রে কি হবে, মেটালের এখানে চার্জ আছে 3+, আছে 2টা, তার মানে কি হবে 6। আচ্ছা, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত, এটাও সেম ভাবে করতে হবে। আমরা জানি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে থাকতেছে হচ্ছে গিয়া ওই অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে সেক্ষেত্রে 5 গ্রামে কত, ইউনিটারি মেথডে করে ফেলতে হবে। কোনটি মিল্ক অফ লাইম, এটা মুখস্থ। এরপর কি বলছে, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণে মোলার ঘনমাত্রা কত। আচ্ছা, পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া থাকলে সহজ শর্টকাটটা কি, পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটা হচ্ছে যে পার্সেন্টেজ দেওয়া আছে দ্যাট ইজ 10 × x/m। তাহলে টেনটা হচ্ছে কি এমনিতেই লাইক 10, এবং এক্স হচ্ছে পার্সেন্টেজে থাকবে, তাহলে 10 × 10 ভাগ হচ্ছে আণবিক ভর। তো সোডিয়াম কার্বনের জন্য আণবিক ভর কত মুখস্থ থাকা হচ্ছে সবার, সেটা হচ্ছে 106। তাহলে ভাগ হচ্ছে যে কত, 100/106। তাহলে যেহেতু আমরা 100কে 106 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে অবশ্যই একের থেকে অল্প একটু কম কিছু একটা তৈরি হবে। তাহলে আর কোনো অপশন, যেমন এইটাতেও ইউনিটের ভুলভাল আছে, ঠিক আছে, তাহলে এইটার ইউনিট ঠিক আছে। তো আসলে বোঝা যাচ্ছে যে একের কম একমাত্র এটাই অ্যাকুরেট অ্যান্সার আছে, মানে অপশন হিসেবে, তাহলে এটাই অ্যান্সার হবে।
5 গ্রাম সোডিয়াম কার্বনেটের দ্রবণ, সেম কাহিনী, এখানে জাস্ট খালি 5% হবে, তাহলে কি 5 × 10 ভাগ 106, মানে 50 ভাগ 106। এটার ক্ষেত্রে কি হবে, 0.5 এর থেকে কম আসবে, 0.5 এর থেকে ক্লোজেস্ট অপশন কিন্তু এটিই আছে, তাহলে এটি হবে অ্যান্সার। দ্রবণের মোলারিটির একক কোনটা, এটা তো জানা কথা, মোল পার লিটার। তারপর বলা হয়েছে 20 ml, 20 ml দ্রবণে 0.212 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, দ্রবণের ঘনমাত্রার কথা। আচ্ছা, এটা আমরা যে বোর্ডে যে ফর্মুলাটা সিসি 1000 W/mv, সেই ফর্মুলাটা দিয়ে কিন্তু এটা করে ফেলা যাবে, ঠিক আছে। আচ্ছা, 250 সিসি, সিসি মানে মাথায় রাখতে হবে, সিসি এবং মিলিলিটার সেম জিনিস, মানে পরিমাণের দিক থেকে তারা একই পরিমাণ নির্দেশ করে। তাহলে 250 সিসি মানে 250 ml, 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। আচ্ছা, তাহলে এটাও আমরা খুব সুন্দর ওই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো, S = 1000 W/mv। এখানে ভিটাকে নিব আমরা হচ্ছে 250 ml। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমরা ভলিউমটা এমএল এ নিতেছি দেখি কিন্তু এই ফর্মুলাতে আমরা 1000টা রাখছি। তুমি যদি আবার লিটারে নাও ভলিউমটা, তাহলে কিন্তু আবার এই ফর্মুলাতে বসালে কিন্তু ভুল হয়ে যাবে, তুমি লিটারে বসাতে চাইলে 1000টা সরা নিতে হবে। আচ্ছা, তারপর কি বলছে, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটাও সেম ম্যাথ, এটাও তোমরা পারবা। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml দ্রবণে কত, সেম কাহিনী, ওভাবে করতে হবে, তোমরা এটা পারবা আসলে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা আসলে আরো সহজ হয়ে আছে, দেখো এটা অ্যাকচুয়ালি করাও লাগবে না, সেটা যেহেতু অ্যাকচুয়ালি তারা পার্সেন্টেজ দিয়ে দিছে, হ্যাঁ, বলছে যে 5%, 5% মানে কি, 5% মানে W/V, মানে ওয়েট বাই ভলিউম। তার মানে এখানে তারা বুঝাইতেছে যে এখানে ইতিমধ্যে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে পার 100 ml। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু প্রত্যেক 100 ml আমরা 5 গ্রাম পাচ্ছি, তাহলে 1000 ml তার 10 গুণ হবে, তাহলে সেক্ষেত্রে কি 50 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এই যে 50 গ্রাম অ্যান্সার। আচ্ছা, তারপর কি বলছে, 1.89 গ্রাম, সেম ওই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো, S = 1000 W/mv। এরপর কি বলছে, 3.5% সোডিয়াম বাইকার্বনেটের ঘনমাত্রা কত মোলার, তাহলে এখানেও হচ্ছে কি পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজে ঘনার কত মোলার পার্সেন্টেজ। আচ্ছা, পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমরা ওই ফর্মুলা দিয়ে করতে পারবো, S = 1000 W/mv, বাট পার্থক্য হচ্ছে ওইখানে ডাব্লিউটাকে নিবা কি 3.5 গ্রাম, আর ভিটাকে নিবা কি, ভিটাকে নিবা 100 ml। তাহলেই ফর্মুলাটা বসালে একদম অ্যাকুরেট আনসার চলে আসবে, বিকজ এখানে পার্সেন্টেজে দেওয়া আছে দেখে, মানে ভলিউমটাকে আমরা 100 ml ধরবো আর ডাব্লিউটাকে 3.5 গ্রাম ধরবো, তাহলেই হবে। 10 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত, সেম কাহিনী ভাই, এগুলো জিনিস করতে হবে। এরপর এটা কি বলছে, 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। আচ্ছা, ডেসিমোলারের ক্ষেত্রে, আচ্ছা, 500 ml, আচ্ছা এটা আসলে খুবই সহজ, ডেসিমোলারের জন্য মানে কি, মানে হচ্ছে গিয়া নর্মাল হচ্ছে গিয়া 0. ডেসির জন্য হচ্ছে গিয়া, আমি যদি ভুল না বলি 0.1, 0.1 মোলারটা হচ্ছে ডেসিমোলারের জন্য, ঠিক আছে। তাহলে 0.1টাকে আমরা ঘনমাত্রা ধরে, ভলিউমটা V = 500 ধরে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো, ডাব্লিউটা বের করবো, তাহলে S = 1000 W/mv ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা ডাব্লিউটা এখান থেকে বের করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তারপর কি বলছে, বলছে 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত এমএল ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে। আবারও সেম কাহিনী বলছে, দেখো জিরো পয়েন্ট, যেহেতু আমরা জানি ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার, তাহলে দেখো এখানে পরিবর্তনটা দেখো, 0.5 মোলার থেকে আমরা নিচ্ছি 0.1 মোলারে, তার মানে 5 গুণ ডাইলিউটেশন করতেছি। তাহলে 5 গুণ ডাইলিউটেশন করতেছি মানে ভলিউম 5 গুণ বেড়ে যাবে, রাইট। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যান্সার বোঝা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই সলিউশনটা 250 ml এর হবে। আচ্ছা, এটা আরো স্পেসিফিক, এটা কোন ফর্মুলা দিয়ে করছে, সেটা হচ্ছে ল অফ ডাইলেশন, একটা ফর্মুলা আছে, সেটা কি V1S1 = V2S2, সেই ফর্মুলা দিয়েও তোমরা চাইলে করতে পারো। এখানে V1 ধরবা 500 ml, তারপর S1 ধরবা 0.5, V2 হচ্ছে কি তোমরা বের করবা, আর S2 কত, 0.1, তাহলে এভাবেই তোমরা পেয়ে যাবা। তোমাকে যদি কোশ্চেনে বলতে কতটুকু যোগ করতে হবে, কতটুকু পানি যোগ করতে হবে ডিসিমোলার, তখন কিন্তু অবশ্যই আনসার 2000 ml হইতো, কারণ যোগ করার ব্যাপারে কিন্তু আমরা আগেরটা বাদ দিয়ে নিব, ঠিক আছে। কিন্তু এখানে যোগ করার বিষয় চায় না, বলছে কত, বলছে দ্রবণ তৈরি করা যাবে কত এমএল, জাস্ট এইটুকু জানতে চাই, তাহলেই হবে। প্রমাণ দ্রবণ কোনটি, এটা তোমরা একটা শর্টকাট জানো, যে সকল সি যুক্ত কম্পাউন্ড এক্সেপ্ট কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারা হচ্ছে কি সকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা পারবা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, শর্টকাট তোমরা জানো, সি থাকতে হবে, এক্সেপশন কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এক্সেপশন। আচ্ছা, নিচের কোনটি সেকেন্ডারি কস্টিক সোডা, মানে সি নাই যাদের, আসল কথা, ঠিক আছে। তারপর কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, দেখো বাকি সবগুলোতে সি আছে,
কিন্তু এটি একমাত্র যাদের সি নেই, তাহলে এটা সেকেন্ডারি, এটা শর্টকাট, ঠিক আছে? এটা মাথায় রাখলে তোমার কাজে লাগবে, আসল পরীক্ষাতে আসলে ওই রিকল করতে হবে না, তুমি শর্টকাটটা জানলে সরাসরি দাগা দিতে পারবা। তারপর 250 ml এত দ্রবণ এতগুলো দ্রবণ তৈরি, দেখো এটাও সেম কাহিনী, ওই মধ্যে করবে X = 1000 W/MB। এগুলো আসলে মূলত বোর্ডের কোয়েশ্চেন, এর জন্য তোমাদের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে ক্যালকুলেশনস, লাইক কেমনে কি করবা। যা বললাম, যেটা ক্যালকুলেশন দেখবা সম্ভব হবে না, এটা মুখস্থ করে চলে যাবে, ঠিক আছে? নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল? আচ্ছা, বাকিগুলো কে নির্ভরশীল না, বাকিগুলো ভর, এবং আমরা জানি যে ভরের কিন্তু তাপমাত্রার সাথে সেরকম পরিবর্তন আছে না, বাট তাপমাত্রা দেওয়ার সাথে সাথে কিন্তু লিটারে কিন্তু পরিবর্তন হয়। আমরা কিন্তু জানি যে তরল কিন্তু হচ্ছে তাপমাত্রা দিলে তাদের আয়তন বৃদ্ধি পায়, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু 9-10 কিন্তু একটা মজার জিনিসও ছিল, যে তোমার তাপ দিলে সবার প্রথমে পানির মাত্রা একটু কমে কেন, এরপর আবার কেন বাড়ে। কমার কারণটা ছিল কি, ওই যে লোহাটা তাপ পেয়ে একটু সম্প্রসারণ হয়, এটা একটা কারণ ছিল, এই জন্য পানিটা একটু নামে। বাট পরবর্তীতে কি হয়, পরে কিন্তু হচ্ছে পানিটা আবার অনেক বেশি আয়তনের বৃদ্ধিপ্রাপ্ত হয়, জন্য পানির মাত্রাটা মানে লেভেলটা উপরে চলে আসে। আচ্ছা, তারপর কি বলছে, 100 ml 0.15 সোডিয়াম থায়োসালফেট দ্রবণের পিপিএম ঘনমাত্রা কত? আচ্ছা, তারা এখানে পিপিএম ঘনমাত্রা চাইছে, এখানে একমাত্র যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে 0.15 মোলার। এটাকে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এটার আণবিক ভর দ্বারা আমরা গুণ দিব, যখন যেই কম্পাউন্ডটা থাকবে, ঠিক আছে, মলিকুলার ম্যাস, ওটা দ্বারা গুণ দিলে আমরা পাবো কি গ্রাম পার লিটারে পাবো। কিসে পাবো? গ্রাম পার লিটার পাবো। এবং আমরা জানি পিপিএম মানে কি বলো তো, পিপিএম মানে কিন্তু হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তাহলে আমরা যদি খুব সিম্পলি এখানে আমরা যে জিনিসটা পাইছি, হ্যাঁ, এটারে যদি আমরা জাস্ট খালি 1000 দিয়ে গুণ দিয়ে দিই, গ্রাম পার লিটার যেটাকে পাইছি 1000 দিয়ে গুণ দিয়ে দিলে কিন্তু আমরা মিলিগ্রাম পার লিটার পাচ্ছি, মিলিগ্রাম পার লিটারই মানে কিন্তু পিপিএম। তাহলে তোমরা এভাবে যে কোনো কিছু দেওয়া থাকলে তুমি পাবো। এখানে সোডিয়াম থায়োসালফেটের পরিবর্তে যদি এসিএল থাকতো তাও পারতা, সালফিউরিক অ্যাসিড থাকলে পারতা, যা খুশি তাতে থাকুক, জাস্ট ঘনমাত্রাটা দেখবা কত ঘনমাত্রা দেওয়া আছে। এখানে কত, 0.15 মোলার বলছে, তাহলে অবশ্যই এটাকে আগে তুমি গ্রাম পার লিটারে কনভার্ট করে নেবে, গ্রাম পার লিটারে নেওয়ার পর মিলিগ্রাম পার লিটারে নিবা, মিলিগ্রাম পার লিটার মানেই পিপিএম পারবা, ঠিক আছে? এই দেখো পরে সিমিলার একটা কোয়েশ্চেন আছে, 0.25 মোলার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পিপিএম একক, সেম কাহিনী করবে। 0.25 কে কি দিয়ে, 98 দিয়ে গুণ দিব, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যে জিনিসটা পাবো, এখানে যে জিনিসটা পাবো সেটার সাথে আমরা আবার 1000 গুণ দিয়ে কিসে কনভার্ট করবো, সেটা মিলিগ্রাম পার লিটারে, এবং মিলিগ্রাম পার লিটার মানে কিন্তু পিপিএম। সো এই জিনিসটা তোমাদেরকে পারতে হবে। 0.1 মোলার সোডিয়াম কার্বন দ্রবণের ঘনমাত্রা কত? এটাও সেম ভাবে করবা তোমরা, 106 দ্বারা। এটা মনে হয় আরো ইজিলি করা যাবে, 0.1 × 106 মানে কি বলো তো, মানে হচ্ছে কি 10.6, 10.6কে আমরা কি আরো 1000 দিয়ে গুণ দিব, তাহলে 1000 দিয়ে গুণ দিলে হচ্ছে কি এইটার পর আর দুইটা শূন্য আসবে, দ্যাট ইজ 10600, ঠিক আছে, 10600। আচ্ছা, 1 ppm মানে কি, মিলিগ্রাম পার লিটার, যেটা আমি ইতিমধ্যে বলে ফেলছি। 0.01 মোলার 250 ml হাইড্রোক্লোরিক অ্যাসিডের, এটা এই যে 250 ml, এটা কিন্তু দরকার নেই, তুমি 0.01 মোলার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটাকে গ্রাম পার লিটারে নিবা, গ্রাম পার লিটার নেওয়ার পর মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, এটাও সেম কাহিনী, সেম, সেটা হচ্ছে দেখো কি দেওয়া আছে, 3 × 10⁻⁴ মোলার কপার 2+ দ্রবণ কত পিপিএম হবে। তাহলে খুব সিম্পলি আমাদের এখানে যে মানটা দেওয়া আছে 3 × 10⁻⁴, এটাকে আমরা কি দিয়ে গুণ দিব, 63.5 দিয়ে গুণ দিব। এটা দিয়ে গুণ দিলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে গ্রাম পার লিটার পাবো, এবং এর পরবর্তীতে আমরা এটাকে আরো 1000 দিয়ে গুণ দিব। সো এইটা গুণ 63.5, এরপর আবার গুণ 1000, যা পাবো সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এবং অ্যান্সারটা এখানে আমি দাগাইনি হয়তো, বাট এটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে 19.05 ppm, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, কোনো পানির নমুনায় দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা 2 × 10⁻⁴ মোলার হলে পিপিএম এর কত হবে? দেখো এখানে তোমার ঘনমাত্রা দিয়ে দিচ্ছে, সো ঘনমাত্রাটাই তোমার এখানে কাজে লাগবে। তাহলে কি করবা, খুব সিম্পলি ঘনমাত্রাটাকে আমরা নিলাম 2 × 10⁻⁴, এটার কি দিয়ে গুণ দিব, অক্সিজেন যেহেতু বসে, তাহলে ইন্টু 32 দিব। 32কে আমরা যদি 2 দিয়ে গুণ দিই তাহলে আমরা কি 64, তাহলে ×10⁻⁴ পাইলাম। এটা আমরা কি দিয়ে গুণ দিব, আর 1000 দিয়ে গুণ দিব, তাহলে 1000 দিয়ে গুণ দিলে কি হবে, এই 10⁻⁻4টা হয়ে যাবে 10⁻1, তাহলে কি 6.4 ppm হবে। কারণ এখানে 10⁻1 থাকলে কি হবে, 64কে গুণ দিলে ওটা কিন্তু 6.4 হয়ে যাবে, 6.4 মিলিগ্রাম পার লিটার মানে 6.4 ppm। ভেরি 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 ইম্পর্টেন্ট, পারতে হবে এগুলা। আচ্ছা, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড, যা বললাম সি আছে, সো পারবা তোমরা এটা। কোনো পদার্থের প্রবণ দ্রবণের ঘনমাত্রার সময় পরিবর্তন হয় মানে সেকেন্ডারি কোনটা, দেখো সি নাই, তাহলে এটা অ্যান্সার। 3 ml 0.1 মোলার কস্টিক সোডা দ্রবণে এত এত কস্টিক সোডা যোগ করা হলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রার পিপিএম কত হবে? 3 ml 0.1 মোলার কস্টিক সোডা দ্রবণে এত কস্টিক সোডা যোগ করা হলো মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি একটু বড় ম্যাথ, হ্যাঁ, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসে 2017 সালে। সেটা হচ্ছে দেখো এখানে একটা মজার জিনিস হচ্ছে দুইটার ঘনমাত্রা আলাদা, কিন্তু দুইটা কিন্তু সেম জিনিস, দুইটাই কিন্তু কস্টিক সোডা, দ্যাট ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট? দুইটাই কস্টিক সোডা, এবং দুইটাই হচ্ছে কি দুইটারই পরিমাণ আলাদা,
ঘনমাত্রা আলাদা। আচ্ছা, এটা একটু বড় ম্যাথ, এটা আসলে আজকে আমরা কভার করতে গেলে একটু বেশি সময় লেগে যাবে, বাট আমি তো একটু হিন্ট দিয়ে রাখি, হ্যাঁ। আচ্ছা, সেটা হচ্ছে এদের টোটাল ভলিউমটা কিন্তু অবশ্যই, টোটাল ভলিউম কি হবে, টোটাল ভলিউম কিন্তু 4 ml হবে, রাইট? এবং তারা বলছে যোগ করলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ppm কত হবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি টোটাল ভলিউমটা যেহেতু এখানে পেয়ে যাচ্ছি, মানে V1S1 প্লাস V2S2 আমরা চাইলে লিখতে পারি VS। এই ভিটা হচ্ছে টোটাল ভলিউম। তাহলে আমরা এখানে দেখো V1 এর ক্ষেত্রে কি লিখলাম, 3 × 0.1 প্লাস, এবার এখানে লিখতে পারি 1 × 0.3 ইজ ইকুয়ালস টু, আমরা হচ্ছে ভিটা জানি 4, তো এটা ওইখানে থাকবে, এসটা হচ্ছে আমরা বের করবো, তাহলে এটা হচ্ছে পুরোটা ভাগ যাবে 4 দিয়ে, ঠিক আছে। তারপর আবার ওই এসটা বের করার পর হচ্ছে কি, ওইটাকে আমাদেরকে পিপিএম নিতে হবে, সেটা একটু কমপ্লেক্স ম্যাথ, তোমরা একটু সবাই একটু করে নিও পারলে। 0.3 ইন্টু এটাও কত হবে, এটাও মনে হচ্ছে 0.3 হবে, রাইট? 0. ইন্টু ডিভাইড বাই 4, তারপর মানে কি কি হয় না হয় এটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, এমএল টেমেলের কাহিনী। আচ্ছা, পারবা, হ্যাঁ, এটা একটু আর একটা ক্লাসে সময় নিয়ে এটা বুঝাইতে হবে, ক্যালকুলেটর সহ নিয়ে বসলে আরো সুবিধা। আচ্ছা, 2 লিটার দ্রবণে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। দেখো 2 লিটারে আছে 80 গ্রাম, আমরা জানি যে 1 মোলে থাকে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু 2 লিটার 80 গ্রাম আছে, তাহলে উইথাউট দ্যাট এটা 1 মোলার সলিউশন। যদি 2 লিটারে থাকতো 40 গ্রাম, তাহলে হয়তো 0.5 মোলার, কারণ আমরা জানি 1 লিটারে 40 গ্রাম থাকলে 1 মোলার। 2 লিটারে তাহলে দ্বিগুণ থাকতে হবে, 80 গ্রাম থাকলে তাহলে সেটা 1 মোলার হবে। 5% পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত? সেম দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে কি করব, 5 × 10, উপরে একটা 10 এর ফর্মুলা ছিল 10x/m, রাইট? তাহলে ডিভাইড বাই m দিব, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড ওটা দিয়ে ভাগ দিব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তারপর কি বলছে, 5% W/সোডিয়াম, সেম কাহিনী, ঠিক আছে, এটাও সেম ভাবে তোমরা করে ফেলতে পারবে। এটা আরো তুলনাভাবে সহজ, কেমনে? কজ দেখো 10 × 5 মানে 50, ভাগ হচ্ছে কি 40, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, 100/40, দ্যাট ইজ 2.5 মোলার। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ট্রাইটেশন। এইটা ইথানোয়িক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড, আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু বেশ একটা স্ট্রং বেস। তাহলে সেক্ষেত্রে নির্দেশক কিন্তু ফেনলফথ্যালেন ইউজ করতে হবে, কারণ আমরা জানি ফেনলফথ্যালেন কিন্তু নির্দেশক কিন্তু হচ্ছে ওই বেজের দিকে কাজ করে। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ইয়েলোটা আসলে দেখি নাই, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো কিন্তু অ্যাসিডিক, লাইক তুমি যদি স্ট্রং অ্যাসিড ইউজ করো তখন আবার ওদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, সময়ায়তনে 0.1 মোলার। আচ্ছা, এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সময় আয়তন মানে দুইটার ভলিউম যাই আছে সেম থাকতে হবে। 0.1 মোলার এটা, এবং তাহলে আমরা ধরলাম যে দুইটার ঘনমাত্রাও সেম, যেহেতু এখানে আলাদা করে সালফিউরিক অ্যাসিডের উল্লেখ করে নাই। কিন্তু পার্থক্য হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা মোনো অ্যাসিডিক বেস। কি বলা হয়েছে? একটা মোনো অ্যাসিডিক বেস। উল্টা দিকে সালফিউরিক অ্যাসিড কি? সালফিউরিক অ্যাসিড হচ্ছে গিয়া একটা ডাই বেসিক অ্যাসিড। এটাকে বাংলায় কি বলা হয়? দ্বিক্ষারীয় অম্ল। কি? দ্বিক্ষারীয় অম্ল, ডাই বেসিক অ্যাসিড। ডাইবেসিক অ্যাসিড মানে হচ্ছে সে একাই দুইটা একমোল মনো অ্যাসিডিক বেসকে নিউট্রালাইজ করতে পারবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা আমরা আরো সহজভাবে বুঝতে গেলে, ভাই ও কি দুইটা হাইড্রোজেন দিবে না? দুইটা হাইড্রোজেনকে দুইটা হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করতে পারবে না? তাহলে সেই ক্ষেত্রে দুইটার পরিমাণ সম হওয়ার সত্ত্বেও, দুইটার ঘনমাত্রা সেম হওয়ার সত্ত্বেও এইটার মিশ্রণটা কি হবে? অম্লীয় ধরনের হবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু জানা লাগবে। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে মৃদু অ্যাসিড ও সবল ক্ষার, যেহেতু এখানে সবল ক্ষারের উল্লেখ পাওয়া যাচ্ছে, তাহলে কি হবে? সেটা ফেনলফথ্যালিন হবে। অম্ল ক্ষার দ্রবণের টাইরেশনের সমাপ্তি বিন্দু ফেনলফথ্যালিন নির্দেশক বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা কত? 8.3 থেকে 10, মানে ফেনলফথ্যালিন যেটা বলছিলাম যে বেজের দিকে নির্দেশ করে, এটা মুখস্থ থাকতে হবে। তারপর কি বলছি, মিথাইল অরেঞ্জটা হচ্ছে অ্যাসিডের দিকে। দেখো রেঞ্জটা কত, 3 থেকে 5, আমি যদি ভুল না করি এটা কিন্তু আমার সময় এইচএসসি তে আসছিল, হ্যাঁ, এইচএসসি 21-এ এটা আসছিল, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইভাবে আমরা সবগুলো আস্তে আস্তে কভার করব। আজকের মতো এটাই, আজকে আমরা 50 পর্যন্ত কভার করছি, নেক্সট দিন থেকে আমরা 51 থেকে শুরু করবো। সবার জন্য শুভকামনা, আবারও দেখা হবে। গুড লাক।